রাত 11:15। বাইরে কালবৈশাখীর থমথমে গুমোট ভাব। উত্তরা সেক্টর 7-এর এক নিরিবিলি ফ্ল্যাটে একা আরিফ। হঠাৎ সহকর্মী সৌমিকের একটা ফোন কলে ওলটপালট হয়ে যায় চেনা বাস্তবতা। ঘড়ির কাঁটা অলৌকিকভাবে লম্বা হয়ে বুকের দিকে ধেয়ে আসে। আয়না থেকে হারিয়ে যায় নিজের প্রতিফলন, আর প্রতিটি দরজার ওপাশে দেখা মেলে নিজেরই এক বিকৃত কুড়ালধারী প্রতিচ্ছবির। সময়ের লুপি আটকে পড়া আরিফ কি পারবে 1985 সালের এক অভিশপ্ত অগ্নিকাণ্ডের রহস্য ভেদ করে এই মনস্তাত্ত্বিক গোলকধাতা থেকে বেঁচে ফিরতে, নাকি নিজেরই অপরাধবোধের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে সে? হাড় হিম করা এক নিঃশব্দের গোলকধাতায় আপনাকে স্বাগতম। রাত বাড়ে, শহরটা নিঝুম হয়ে আসে, কিন্তু অন্ধকারেরও একটা ভাষা আছে। আপনি কি শুনতে পান সেই ভাষা? কখনো কি মনে হয়েছে আপনার বন্ধ ঘরের কোণটায় কেউ অপলক তাকিয়ে আছে? জানালার ওপাশে যে ছায়াটা নড়ল, সেটা কি শুধু বাতাস, নাকি অশরীরী কোনো অস্তিত্ব? রহস্য, রোমাঞ্চ আর হাড়হিম করা সব সত্য কাহিনীর মুখোমুখি হতে প্রস্তুত হন। আপনার সব আলো নিভিয়ে দিন, হেডফোনটা ভালো করে কানে লাগিয়ে নিন, কারণ আমরা এখনই পা রাখছি অন্ধকারের জগতে। শুনছেন ভূত এফএম, আর পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আমি আছি আরজে নিশিতা। আমাদের এই গা ছমছমে যাত্রায় সঙ্গী হতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ঘড়ির কাঁটায় রাত 11:15। বারান্দার জানলা দিয়ে দেখছি আকাশটা যেন কালো পোশাকে ঢাকা কোনো বিশাল অতল গর্তের মতো নিচু হয়ে এসেছে। আবহাওয়া অফিসের রিপোর্টে বলেছিল আজ রাতে ভয়াবহ কালবৈশাখী হবে, কিন্তু বাতাসে এখনও সেই ধরনের জোর নেই। আছে একটা অস্বস্তিকর গুমোট ভাব, এমন একটা নিস্তব্ধতা যা মনে হয় যেন প্রকৃতি নিজেই নিঃশ্বাস রোধ করে রেখেছে। আমি ফ্ল্যাটে একা, বাসা ভাড়া নিয়েছি মাত্র 2 মাস হলো, উত্তরা সেক্টর 7-এর একটা নিলেবিলি ব্লকে। চারপাশে অনেকগুলো ফ্ল্যাট এখনও খালি, তাই রাতে এখানটা একদম চুপচাপ থাকে। ল্যাপটপের স্ক্রিনের নীল আলোটুকু ছাড়া ঘরে আর কোনো আলো নেই। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। কলার আইডিতে দেখি সৌমিক, আমার অফিসের কলিগ। হ্যালো আরিফ, তুমি বাড়ায় আছো? সৌমিকের গলার স্বর কেমন যেন কাঁপছিল। হ্যাঁ, কেন, কি হয়েছে? কিছু না, আসলে আমি তোমার বিল্ডিংয়ের ঠিক পাশের গলিতে আছি, গাড়িটা নষ্ট হয়ে গেছে। তোমাদের বিল্ডিংয়ের লাইটগুলো দেখছো? লাইট? না তো, আমাদের এখানে তো সব ঠিক আছে। তোমাদের বিল্ডিংয়ের যে কর্নারটা আমার দিকে, ওটার লাইটগুলো ফ্লিকার করছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লাইটগুলো একদম স্থির, কিন্তু আশেপাশের সব কিছু যেন কাঁপছে। আমার খুব খারাপ লাগছে বলছি, খোলা জায়গায় থেকো না, জানালাগুলো বন্ধ করে দাও। আরে বাতাস একদমই শান্ত আছে, তুমি হয়তো বেশি টেনশন করছো। না আরিফ, শোনো, ওই বিল্ডিংটার দিকে তাকিয়ে থাকলে মনে হয়। সৌমিকের কথা হঠাৎ মাঝপথে থেমে গেল। কি মনে হয়? মনে হয় বিল্ডিংটা নিঃশ্বাস ফেলছে। লাইনটা কেটে গেল। আমি ফোনটা হাতে নিয়ে হাঁ হয়ে রইলাম। সৌমিক অনেক বাস্তববাদী ছেলে, এইসব আজে বাজে কথা সে সাধারণত বলে না। আমি বেরিয়ে বারান্দায় গেলাম, নিচে তাকালাম। রাস্তা ফাঁকা, কোনো গাড়ি নেই, কোনো মানুষ নেই, শুধু দূরের একটা স্ট্রিট লাইট জ্বলছে। কিন্তু সৌমিক যা বলেছে তা একদম মিথ্যে ছিল না। আমার নিজের ফ্ল্যাটের ভেতরে বাতাস ছিল না, কিন্তু বারান্দায় এসেই অনুভব করলাম একটা অদ্ভুত চাপ, যেন কোনো একটা বিশাল অদৃশ্য জিনিস আমার দিকে ধেয়ে আসছে, কিন্তু বাধা পেয়ে থমকে দাঁড়িয়েছে। ঘরে ফিরে আসার সময় আমি থমকে দাঁড়ালাম। ড্রয়িং রুমের টেবিলের ওপর একটা গ্লাসে পানি রাখা ছিল, অনেকক্ষণ ধরেই সেখানেই পড়েছিল, কিন্তু অবাক হয়ে দেখলাম পানিটা নড়ছে না। পৃথিবীর সবচেয়ে শান্ত জলরাশির মতো চুপচাপ আছে, কিন্তু তার পাশে রাখা আমার চাবিগুচ্ছটা সামান্য কাঁপছে। বারবার টেবিলের ওপর ধাক্কা লাগছে, খুব সামান্য কিন্তু স্পষ্ট। আমি টেবিলটার দিকে হাত বাড়ালাম, টেবিলটা কাঁপছিল না। তাহলে চাবিগুলো কেন কাঁপছে? আমি ধীরে ধীরে গ্লাসটার দিকে হাত বাড়ালাম। গ্লাসটা ধরার সাথে সাথেই একটা ঠান্ডা অনুভূতি আমার আঙুল ছুঁয়ে বেরিয়ে গেল। গ্লাসটা অবিশ্বাস্য রকমের ঠান্ডা, ঠিক যেন ফ্রিজের গভীর থেকে বের করা হয়েছে, কিন্তু ঘরের তাপমাত্রা তখনও গরম আর গুমোট। পানিটা দেখলাম, সেটাও চমকে দিল। পানির উপরের স্তরটা পুরোপুরি স্থির, কোনো তরঙ্গ নেই, কিন্তু গ্লাসের ভেতরে পানির অণুগুলো যেন অস্বাভাবিক গতিতে ঘুরছিল,
ভোর্টেক্স তৈরি করছিল, কিন্তু তারপরেও ওপর থেকে দেখলে চোখে পড়ার মতো কোনো নড়াচড়া নেই। এটা পদার্থবিজ্ঞানের যে কোনো নিয়মের বাইরে। আমি বুকটা ভার করে চেয়ারে বসলাম। মনে হলো যেন কেউ আমার পিঠের পেছনে দাঁড়িয়ে আছে। পেছনে ফিরে তাকালাম, শূন্য দেওয়াল। কিন্তু এই অস্বস্তিকর ভাবটা কিছুরও কমছিল না। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। অন্ধকার এমন ঘন হলো যেন তার চোখের চাপ দিচ্ছে। আমি জানালার দিকে গেলাম। বাইরে এখনো বৃষ্টি হয়নি, কিন্তু আকাশের রং বদলে গেছে। সেই কালো মেঘগুলো এখন লালচে হয়ে উঠেছে, ঠিক যেন কোনো ক্ষত বেরিয়ে এসেছে আকাশের বুকে। আর তখনই শুনলাম একটা শব্দ, ঘরের ভেতর, একদম আমার কানের কাছে। যেন কেউ আমার কানের পেছন দিয়ে চিৎকার দিয়ে উঠছে, কিন্তু সেই চিৎকারটা কোনো শব্দ করছে না, একটা নিঃশব্দ চিৎকার। আমি চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু গলাটা দিয়ে কোনো শব্দ বেরোলো না। ঘড়ির অ্যালার্ম বেজে উঠল, ঠিক মধ্যরাত। কিন্তু আমার ঘড়ি তো অ্যালার্ম সেট করা ছিল না। আমি ঘড়ির দিকে তাকালাম। সেকেন্ডের কাঁটাটা নেই, শুধু ঘন্টার কাঁটাটা দুলছে, আর মিনিটের কাঁটাটা গড় করে উঠে আমার দিকে এগিয়ে আসছিল। কাঁটাটা লম্বা হতে হতে আমার বুকের দিকে এগিয়ে আসছিল। হড়কে গিয়ে চেয়ারটা থেকে নিচে পড়ে যাই। পিঠটা টেবিলের কোনায় লেগে তীব্র ব্যথা অনুভব করলাম, কিন্তু চিৎকার করার সময় নেই। আমি আবার ঘড়ির দিকে তাকালাম। মিনিটের কাঁটা আর লম্বা হয়নি, আগের জায়গাতেই আছে, কিন্তু সেকেন্ডের কাঁটাটা আর নেই। ঘড়ির পেছনের কাঁচটা ফাটা নয়, ভেতরটা একদম পরিষ্কার, শুধু সেই কাঁটাটুকুই নেই, যেন কেউ বা কিছু একটা তুলে নিয়ে গেছে। আমি নিজেকে সামলাতে চেষ্টা করলাম। স্ট্রেস, এটা সব স্ট্রেস। কাল বৈশাখীর আগে বায়ুমণ্ডলের চাপ বদলায়, মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায়। নিজের মনে মনে বারবার এই কথাগুলো বলতে লাগলাম। আমি উঠে দাঁড়িয়ে সুইচ বোর্ডের দিকে গেলাম। মেইন লাইনের সুইচটা আপ করার সাথে সাথেই আলো জ্বলে উঠল। স্বস্তির নিঃশ্বাস ফেলতেই বাইরে এক প্রচণ্ড বিজলি চমকালো। সাথে সাথেই শুরু হলো গর্জন। কাল বৈশাখী শুরু হয়ে গেছে। বাতাসের এমন জোর যে মনে হচ্ছে জানালার কাঁচগুলো যে কোনো মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাবে। আমি দ্রুত সব জানালা এবং দরজা বন্ধ করতে লাগলাম, কিন্তু যতই বন্ধ করছি, ঘরের ভেতরে বাতাসের একটা অদ্ভুত প্রবাহ অনুভূত হচ্ছিল। বাইরের বাতাস যেন ঘরের ভেতরে ঢুকে একটা ভোর্টেক্স তৈরি করছে। টেবিলের উপর ছড়িয়ে থাকা কাগজপত্রগুলো ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ আমার চোখ গেল আমার বেডরুমের দিকে। দরজাটা খোলা। আমি নিশ্চিত ছিলাম একটু আগেই বন্ধ করেছি। আমি ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেলাম। বেডরুমের ভেতরে ঢুকার সাথে সাথেই পা কাঁপতে শুরু করলো। আমার বিছানায় বালিশ এবং কম্বলগুলো সব একদম সোজা হয়ে টানটান হয়েছিল, ঠিক যেন কেউ শুয়ার ভান করে উঠে গেছে। কিন্তু আমি তো আগে থেকেই বাড়িয়েছিলাম, শায়িত হইনি, আর একা থাকলে বালিশ এভাবে সাজানো থাকে না। আমি বেডরুমের দরজার দিকে পিছু হটলাম। ঠিক তখনই বাড়ির বেসমেন্টের দিক থেকে একটা ভারী গুঞ্জন শুনতে পেলাম। সেটা মেশিনের শব্দ নয়, কিংবা বাতাসের গর্জনও নয়। শব্দটা ছিল একরকম মিহি কিন্তু গভীর, যেন কোনো বিশাল ধাতব চাকা মেঝের ওপর দিয়ে ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে। আমি আর থাকতে পারলাম না। আমি দৌড়ে গিয়ে মেন গেট খুলে বের হওয়ার জন্য দরজার লক খুলতে গেলাম। লকটা জ্যাম ছিল। আমি যত জোরে ঘোরালাম ততই সেটা শক্ত হয়ে বসে গেল। আমি ঠেলাঠুলি করতে লাগলাম। ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। সৌমিক। হ্যালো সৌমিক, এখানে কি ভয়ঙ্কর অবস্থা, আমার ফ্ল্যাটে কে আছে? আমি ফিসফিস করে চিৎকার করে উঠলাম। সৌমিকের গলা কানে এলো। আরেফ, শোনো, তুমি কি লিফট ব্যবহার করছো? লিফট? আরে বাবা, আমি তো বের হতে চাইছি, লিফট কেন করব? কারণ আমি তোমাদের বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছি, লিফটটা তোমার ফ্ল্যাটের ফ্লোরে আছে। কিন্তু কেউ নামছে না, আর লিফটের দরজাটা খোলা। আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। আমার ফ্ল্যাটে একমাত্র আমিই ছিলাম, তাহলে লিফটে কে গেল? আর লিফট যদি আমার ফ্লোরে থাকে, তাহলে বাইরের করিডোরে কার পায়ের শব্দ শুনছিলাম আমি ফোনটা ধরেই কান পেতে রইলাম। সৌমিক বলল, আরিফ, তুমি দরজা খোলো না, আমি সিঁড়ি দিয়ে উঠছি। কিন্তু কি? কারণ আমি সিঁড়ি দিয়ে উঠছি, তখন লিফটটা নিচে নামছে, কিন্তু লিফটটা ফাঁকা। আমি আমার টর্চ দিয়ে ভেতরটা দেখলাম। তাতে সমস্যা কি? লিফট ফাঁকা থাকলে তো ভালোই, আমি অস্থির হয়ে বললাম। সৌমিকের কণ্ঠস্বর কেমন যেন শুকিয়ে গেল। সমস্যা হলো আরেফ, লিফটটা ঠিকমতো কাজ করছে না, ওটা নিচে নামছে, কিন্তু ওটার ভেতর থেকে একটা শব্দ আসছে, একটা ভারী শব্দ, যেন ওই খালি লিফটের ভেতর কেউ একজন দাঁড়িয়ে আছে এবং প্যান্টের পকেট থেকে চাবির মালা দোলাচ্ছে। আমি চুপ হয়ে গেলাম। লিফটের ভেতর কেউ নেই, কিন্তু চাবির মালার শব্দ হচ্ছে। আমি ঘরের ভেতর তাকালাম। সেই দক্ষিণ দেওয়ালে কালো দাগটা এখন অনেক বড় হয়েছে। দাগটা এখন যেন একটা মানুষের আকৃতি নিয়েছে, আর সেই আকৃতির মাঝে হাতটা যেন বেরিয়ে আসছে।
ঠিক তখনই ঘরের সব কাঁচের জানালা একসাথে কাঁচ কাঁচ শব্দ করে ভেঙে চুরমার হয়ে গেল। কাঁচের টুকরো ঘরের ভেতরে উড়ে আসতে লাগলো, কিন্তু বাতাসের দিক ছিল ভেতর থেকে বাইরে। তাহলে কাঁচের টুকরো বাইরে যাওয়ার কথা, ভেতরে আসার কথা নয়। এবং তখন আমি দেখলাম ভাঙা কাঁচের ফাঁক দিয়ে বাতাসের সাথে লাল রঙের ধুলো ঢুকছে। ঘরের ভেতর সব কিছু লাল হয়ে যাচ্ছিল। আমি চিৎকার করে বললাম, সৌমিক, ওপরে আয়, দ্রুত! কিন্তু ফোনের ওপাশ থেকে আর কোনো সাড়া এলো না, শুধু একটা শব্দ, একটা লম্বা টানা হাঁ করার শব্দ, যেন ফোনটা ধরে কেউ শেষবারের মতো নিঃশ্বাস ফেলল। ফোনটা হাত থেকে পড়ে গেল। স্ক্রিনের আলো নিভে গেলেও আমার কানে সেই শেষ নিঃশ্বাসের শব্দটা রেখাপাত করে ঘুরপাক খাচ্ছিল। আমি কুয়াশা চশমার মতো কাপড় দিয়ে মুখ চেপে ধরলাম, কিন্তু বাতাসের সাথে ঢোকা সেই লাল ধুলো শ্বাস নেওয়ার সাথে সাথে ফুসফুসে ক্ষত করে ঢুকছে বলে মনে হলো। এটা সাধারণ ধুলো নয়, এর গন্ধ মরিচার মতো ধাতব এবং একরকম পুরনো রক্তের গন্ধের সাথে মিশে আছে। আমি আর এক মুহূর্তও এই ঘরে থাকতে পারলাম না। ব্যাটটা হাতে শক্ত করে ধরে আমি মেন দরজার দিকে দৌড়ালাম। লকটা আগেই জ্যাম হয়ে গেছে বলে মনে হয়েছিল, কিন্তু এখন তা খুলছিল না বললেই চলে, যেন দরজার ওপাশ থেকে কেউ অস্বাভাবিক জোরে টান দিয়ে ধরে রেখেছে। আমি কোনোই দিয়ে জোরে ধাক্কা দিলাম, একবার দুবার, টিনের ওপর। হাড়ে ব্যথা পেলেও থামলাম না। হঠাৎ একটা বিজলি চমকালো এবং সেই আলোয় আমি দেখলাম দরজার কবজাটা গলে পড়ছে। দরজাটা নিজে থেকেই ভেতরের দিকে খুলে গেল, যেন কেউ আমাকে বের হতে আমন্ত্রণ জানাচ্ছে। আমি করিডোরে পা দিলাম। বিদ্যুৎ নেই, শুধু জরুরি আলোয় লাল বাল্বটা মিটমিট করছে। সেই লাল আলোয় সব কিছু রক্তাক্ত দেখাচ্ছিল। করিডোরটা অস্বাভাবিক লম্বা মনে হচ্ছিল। আমার ফ্ল্যাট ছিল 4B আর একদম শেষ মাথায়। লিফট ছিল অনেকটা দূরে, কিন্তু আজ করিডোরটা যেন অনেক দূর বেড়ে গেছে। দুই পাশের দরজাগুলো বন্ধ, কিন্তু তার উপর নেমপ্লেটগুলো নেই, শুধু খালি সাদা দাগ। আমি এগিয়ে যেতে লাগলাম। পায়ের নিচের টাইলসগুলো ঠান্ডা ছিল, কিন্তু ঠিক তখনই অনুভব করলাম করিডোরের মেঝেটা নড়ছে, সামান্য কিন্তু নির্দিষ্ট ছন্দে, যেন কোনো বিশাল সাপুড়ে মেঝের ওপর দিয়ে যাচ্ছে। হঠাৎ সামনে থেকে একটা শব্দ এলো, ডিং ডং। লিফট। আমি থমকে দাঁড়ালাম। লিফটটা আসছে, ইন্ডিকেটরের সংখ্যা দেখাচ্ছে না, শুধু লাল আলো জ্বলছে এবং নিভছে। শব্দটা ক্রমশ কাছে আসছিল। আমি জানতাম লিফটে ওঠা মাত্রাতিরিক্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নামার রাস্তাটাও এখন অনিশ্চিত। সৌমিক তো সিঁড়ি দিয়েই উঠছিল, তাহলে সে কোথায়? লিফটটা আমার ফ্লোরে এসে থামল। শিস করে দরজাগুলো খুলে গেল। আমি ব্যাটটা সামনে করে দাঁড়ালাম। লিফটের ভেতরটা অন্ধকার, ওখানে কেউ নেই, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লিফটের মেঝেতে পানি, পুরো মেঝে জুড়ে কয়েক ইঞ্চি গভীর কালো পানি। লিফটের ভেতর কোথাও পানি পড়ার কোনো উৎস নেই। আমি পা দিতে চাইলাম না। ঠিক তখনই সেই পানির মধ্য থেকে একটা হাত বেরিয়ে এলো, কিন্তু হাতটা মানুষের ছিল না। এটি ছিল বাঁশের মতো শুকনো, বাদামি রঙের, এবং তাতে আঙুলের বদলে সূচের মতো সরু শিকড় ছিল। হাতটা জলের ওপর ভাসছিল। আমি পেছনের দিকে পা বাড়ালাম। হঠাৎ লিফটের ভেতর থেকে সৌমিকের গলা শুনতে পেলাম, আরিফ, আরিফ শোনো, এখানে আসো না, এটা ফাঁদ। আমি স্তম্ভিত হয়ে গেলাম। সৌমিককে লিফটের ভেতরে লুকিয়ে আছে, নাকি সেই জলের নিচে? সৌমিক, তুমি কোথায়? আমি চিৎকার করে উঠলাম। আমি নিচে, সিঁড়ির কুয়াশায়। আরিফ সাবধান, এটা তোমার কণ্ঠস্বর নয়। সৌমিকের কথা শেষ না হতেই লিফটের অন্ধকার থেকে আরেকটি কণ্ঠ ভেসে এলো। সেই কণ্ঠটা ছিল অত্যন্ত পরিচিত। সৌমিক, তুমি কোথায়? আমি এখানেই আছি। আমার রক্ত হিম হয়ে গেল। দ্বিতীয় কণ্ঠটা ছিল আমার নিজের। লিফটের ভেতরে কে বা কি আমার কণ্ঠে কথা বলছে, এবং সে কিভাবে সৌমিকের সাথে কথা বলছে? আমি আর দেরি করলাম না, পেছন ফিরে সিঁড়ির দিকে দৌড়ালাম। করিডোরের দেওয়ালগুলো এখন নড়ছিল, যেন তারা নিঃশ্বাস নিচ্ছে। আমি সিঁড়ির দরজায় এসে পৌঁছলাম। দরজাটা খোলা। আমি ধাপগুলো বেয়ে নিচে নামতে শুরু করলাম। 3 তলায় নামতেই কেমে গেলাম। সিঁড়িগুলো শেষ হয়ে গেছে। 3 তলা থেকে নিচে কোনো সিঁড়ি নেই, শুধু এক অসীম গর্ত। ওখান থেকে ঠান্ডা ভেজা বাতাস বয়ে যাচ্ছিল। আমি সেই গর্তের দিকে তাকালাম। নিচে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যে কিছু একটা ভাসছিল। আমি আমার মোবাইলের টর্চ জ্বালালাম। আলোটা গর্তের দিকে নিক্ষেপ করলাম। আমি যা দেখলাম তা বিশ্বাস করতে পারলাম না। নিচে সিঁড়ির বেল স্ট্রাকচার বা কোনো মেঝে নেই, কিন্তু ওখানে সিঁড়ি বেয়ে হেঁটে উঠছে একটা ছেলে, সাদা প্যান্ট আর নীল টি শার্ট পরা, তার হাতে একটা মোবাইল।
টেবিল, সে ওপরের দিকে তাকিয়ে আছে। সে আমার হুবহু প্রতিচ্ছবি। কিন্তু ওই আমি একা নয়, ওর পিঠের ওপর কালো রঙের একটা ছায়া মানুষের মতো চেপে বসে আছে। ছায়াটার হাত দুটি ওই ছেলের গলায় জড়িয়ে ধরা। ছায়াটার কোনো মুখ নেই, শুধু দুটি গভীর গর্ত যেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। সেই আমি আমার দিকে তাকালো। তার চোখে কোনো ভয় ছিল না, শুধু একটা শূন্য হাসি। সে আঙুল দিয়ে আমার দিকে ইশারা করলো, তারপর মুখ নামিয়ে নিচের অন্ধকার গর্তের দিকে তাকালো। ওই গর্ত থেকে এখন একটা গর্জন শোনা যাচ্ছিল, মানুষের কণ্ঠ নয়, কিন্তু হাজার হাজার পাখির একসাথে চিৎকার করার মতো একটা ভয়ঙ্কর শব্দ। আমি পিছনে ফিরে দৌড়ালাম। আমি আবার 4 তলায় উঠে এলাম, কিন্তু 4 তলার করিডোর এখন আর আগের মতো ছিল না। করিডোরটা এখন বৃত্তাকার হয়ে গেছে। আমার ফ্ল্যাটের দরজাটা নেই, শুধু একই রকম দরজা অসীম দূর পর্যন্ত চক্কর দিয়ে যাচ্ছে। আমি দৌড়াতে লাগলাম, একটার পর একটা দরজা খুললাম। সবগুলো দরজার পেছনেই আমার নিজের ঘর। একই সোফা, একই কেবিল, একই ভাঙা জানলা, কিন্তু প্রতিটা ঘরে সেই লাল ধুলো ক্রমশ বেড়ে চলেছে। অবশেষে আমি হাঁপিয়ে উঠে একটা দরজার সামনে দাঁড়ালাম। আমি আর দৌড়াতে পারছিলাম না। আমি ওই দরজাটা খুললাম। ঘরটা আগের মতোই ছিল, কিন্তু একটা পার্থক্য ছিল। ঘরের মাঝখানে একটা চেয়ার টান টান হয়ে দাঁড়িয়ে আছে, আর সেই চেয়ারের উপর বসে আছে একজন। সে পেছনের দিকে ফিরে বসেছিল। তার চুলগুলো সাদা হয়ে গেছে, শরীরটা কুঁজো। সে ধীরে ধীরে ঘুরে আমার দিকে তাকালো। আমি চিৎকার করে উঠতে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, কারণ চেয়ারে বসা মানুষটির মুখটা ছিল একেবারে মসৃণ। চোখ, নাক, কান কিছুই ছিল না, শুধু মুখের জায়গাটা একটা গভীর গর্ত, আর সেই গর্ত থেকে সেই নিঃশব্দের মতো শব্দটা বের হচ্ছিল, শিউ। সে আমার দিকে হাত বাড়ালো। তার হাতে একটা কাগজের টুকরো ছিল। আমি ভয়ে সেটা নিতে চাইলাম না, কিন্তু কাগজটা নিজে থেকেই আমার হাতের মুঠোয় এসে পড়ল। আমি কাগজটা দেখলাম। ওখানে একটা ছবি আঁকা। ছবিটা ছিল একটা বিল্ডিংয়ের, আমার বিল্ডিংয়ের, কিন্তু বিল্ডিংয়ের সব জানলা বন্ধ, শুধু একটা জানলা খোলা, আর সেই জানলার ফাঁক দিয়ে একটা লাল চোখ বাইরের দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারলাম ওই জানলাটা আমার ফ্ল্যাটের, আর ওই চোখটা আমার। মুখহীন মানুষটি আবার সেই নিঃশব্দ চিৎকার করল, এবং তখনই ঘরের সব দেওয়াল ধসে পড়তে শুরু করল। দেওয়ালের পেছনে আর কোনো কক্ষ বা ফ্ল্যাট ছিল না, সেখানে শুধু আকাশ। কিন্তু সেই আকাশে কোনো তারা নেই, মেঘ নেই, শুধু হাজার হাজার সেই লাল চোখ ঝুলছিল, আর তারা সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি আমার চোখ বন্ধ করলাম। যখন চোখ খুললাম, তখন আমি আমার নিজের শোয়ার ঘরে ছিলাম, বিছানায় শুয়ে। ঘড়ির অ্যালার্ম বেজে যাচ্ছিল, টিন টিন টিন। স্বপ্ন? আমি ঘামে ভিজে গেছি। আমি উঠে বসলাম। ঘরে আলো জ্বলছে, সব ঠিকঠাক মনে হচ্ছে। আমি জানলার দিকে গেলাম। ঝড় থেমে গেছে, বাইরে শান্ত সকাল। আমি গভীর নিঃশ্বাস ফেললাম। শুধুই স্বপ্ন ছিল। আমি বাথরুমে গেলাম মুখ ধুতে। পানি দিয়ে মুখ ধোয়ার সময় চোখের পাতা তুললাম। আমি আয়নার দিকে তাকালাম। আয়নাটা ভেঙেছিল না, কিন্তু আমি আমার প্রতিচ্ছবি দেখলাম না। আয়নায় আমার পেছনে যা ছিল তাই দেখাচ্ছিল, বাথরুমের দরজা, টাওয়েল, শ্যাম্পুর বোতল, কিন্তু আমি ছিলাম না। আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে দেখতে পাচ্ছিলাম না। আমি পেছনের দিকে তাকালাম, কিছুই নেই। আবার আয়নার দিকে তাকালাম, এবং তখনই দেখলাম আয়নার কাচের ওপর একটি আঙুল ধীরে ধীরে লেখা শুরু করলো, ভেতর থেকে। লেখাটা ছিল, স্বপ্ন নয়, তুমি এখনো ঘুমিয়ে আছো। আয়নাটা ভেঙে চুরমার হবার আগেই আমি পেছনে সরে গেলাম। কাঁচের টুকরো মেঝেতে পড়ার শব্দ হয়নি, বরং সেগুলো মাঝপথেই স্থির হয়ে গেল। বাতাসে ভাসছিল, মহাকাশে ভাসমান ধুলো কণার মতো। আমার হাতের আঙুলগুলো কাঁপছিল, কিন্তু মস্তিষ্ক বলছিল পালানোর পথ খুঁজে বের করতে। সেই সকালের আলোটা এখন বিবর্ণ হয়ে আসছিল। জানালার বাইরে যে সূর্যটা দেখছিলাম, সেটা আস্তে আস্তে লাল হয়ে রূপান্তরিত হচ্ছিল, একটা নিষ্ঠুর রক্তিম গোলক। সূর্যের চারপাশের আকাশ ছিল নীল নয়, একরকম বিষাক্ত বেগুনি রঙের। আমি বুঝতে পারলাম এটা পৃথিবী নয়, আমি এখনও সেই আত্মার বন্দি দশাতেই আছি। আমি দৌড়ে শোয়ার ঘর থেকে বেরিয়ে গেলাম। বাথরুমের দরজা বন্ধ হয়ে গেল, আর কখনো খোলা যাবে না বলে মনে হলো। আমি সরাসরি মেন গেটের দিকে গেলাম। দরজার হ্যান্ডেলটা ধরতেই হাতের তালু জ্বালা করে উঠল। লোহাটা এত গরম ছিল যেন কয়েক মুহূর্ত আগে কোনো চুল্লিতে গরম করা হয়েছে। আমি চেয়ার দিয়ে জোরে ধাক্কা দিলাম। দরজাটা খুলল না, কিন্তু পাশের দেওয়ালটা কেমন যেন নরম হয়ে গেল, যেন দেওয়ালটা পচা মাংসের তৈরি। আমি আর সেখানে দাঁড়ালাম না। আমি জানালা দিয়ে বারান্দায় গেলাম। বারান্দার রেলিং ধরে তাকালাম নিচের দিকে।
মাটি দেখা যাচ্ছে না, নিচে ঘন কুয়াশা ধেসে বেড়াচ্ছে, আর সেই কুয়াশার ভেতর থেকে কিছু একটা উঠে আসছিল, বিশাল কালো স্তম্ভের মতো। তবে সেটা কংক্রিট বা পাথর নয়, সেটা বাঁশের মতো নড়াচড়া করা কোনো উদ্ভিদ, যার গায়ে হাজার হাজার ছোট ছোট মুখ ছিল। আমি পিছনে ফিরে ঘরের ভেতর ঢুকলাম। ফোনটা হাতে এলো। আমি সৌমিককে কল দিলাম। দেখো সৌমিক, আমি বিপদে আছি, আমার ফ্ল্যাটটা বদলে যাচ্ছে। লাইনটা কানেক্ট হতেই সৌমিকের কণ্ঠ ভেসে এলো। তার গলা স্বাভাবিক ছিল, এমনকি একটু বিরক্তও মনে হলো। আরিফ, তুমি এখনও ঘুমাইনি? আমি তোমার নিচেই আছি, দরজা খোলো দ্রুত। আমি নিচে দেখলাম কিছুই নেই। দরজা খোলো বলছি, লিফটটা কাজ করছে না, তাই সিঁড়ি দিয়ে উঠছি, তোমার ফ্ল্যাটের বাইরে এসেছি। আমি ফোনটা কানে ধরেই মেন দরজার কাছে গেলাম। চোখের পিনহোল দিয়ে বাইরে দেখলাম। করিডোরের লাইট নেই, কেবল বিজলির আলোয় মাঝে মাঝে সব কিছু দেখা যাচ্ছে। আমি সৌমিককে দেখতে পেলাম। সে আমার দরজার সামনে দাঁড়িয়েছিল, হাতে একটা টর্চ। সে আমার দিকে তাকিয়ে আছে। আরিফ, দরজা খোলো, ফোন এসে চিৎকার করল। আমি হ্যান্ডেলটা ঘোরালাম। এবার সেটা ঠান্ডা ছিল। দরজাটা খুলে গেল। সৌমিক ভেতরে ঢুকল। সে খুব ঘামছিল। তার পরনার রং একদম ফ্যাকাশে হয়ে গেছে। চলো, এখান থেকে যেতে হবে। সৌমিক আমার হাত ধরল। তার হাতের তালু বরফের মতো ঠান্ডা ছিল। কোথায় যাব? বাইরে তো ঝড় চলছে। বাইরে কোনো ঝড় নেই আরিফ, ঝড়টা এই বিল্ডিংয়ের ভেতর। এই বিল্ডিংটা, এটা আসলে বিল্ডিং না, এটা একটা ফাঁদ। আমরা দৌড়ে লিফটের দিকে গেলাম। সৌমিক লিফটের বাটন টিপল, কিন্তু লিফটটা ওপর থেকে নিচে নামছিল না। ইন্ডিকেটরে একটা অদ্ভুত প্রতীক জ্বলছিল, একটা চোখ যার মধ্যে কাঁটা বিদ্ধ করা আছে। লিফট হবে না, সিঁড়ি দিয়ে যাই, সৌমিক বলল। আমরা সিঁড়ির দিকে রওনা হলাম। 3 তলায় নামতেই সৌমিক থমকে দাঁড়ালো। কি হলো? আমি জিজ্ঞেস করলাম। শোনো। সৌমিক চুপ করল। নিচ থেকে একটা শব্দ আসছিল, কারুর পায়ের শব্দ, কিন্তু শব্দটা ছিল একটু ভারী, যেন কেউ একজন ভারী জুতো পরে নয়, বরং নগ্ন পায়ে কিন্তু খুব জোরে পা ফেলে হাঁটছে। ধাপ ধাপ ধাপ। সৌমিক আমাকে পেছনের দিকে ঠেলে দিল। ওপরে যাও, আমি দেখছি কে। না, তোমাকে একা রাখবো না, যাও বলছি। হঠাৎ নিচ থেকে একটা কণ্ঠ ভেসে উঠল। কণ্ঠটা ছিল অত্যন্ত পরিচিত। সৌমিক, ওপরে আয়, দ্রুত। আমি স্তম্ভিত হয়ে গেলাম। এটা আমার কণ্ঠস্বর, কিন্তু আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। তাহলে কে ডাকছে সৌমিককে? সৌমিকের মুখ দেখে মনে হলো সে কিছুই বুঝতে পারছে না। সে ধাপের রেলিং ধরে নিচে তাকালো। তারপর সে চিৎকার করে উঠল, এমন ভয়াবহ চিৎকার যা আমি জীবনে শুনিনি। কি হয়েছে? কি দেখছো? আমি ছুটে গেলাম রেলিংয়ের কাছে। নিচে তাকালেই আমার প্রাণ ওষ্ঠাগত হলো। সিঁড়ির নিচে দোতলার ল্যান্ডিংয়ে দাঁড়িয়েছিলাম আমি, আমার হুবহু প্রতিচ্ছবি। সে ওপরের দিকে তাকিয়েছিল। তার 2 চোখ সাদা, মুখটা বিকৃত হাসিতে ভরা, আর তার হাতে একটা কুড়াল। আমার পাশে দাঁড়িয়ে থাকা সৌমিক হঠাৎ আমার দিকে তাকালো। তার চোখে ভয়ের চেয়ে ঘৃণা বেশি ছিল। তুমি কে? সৌমিক পেছনের দিকে হাঁটতে শুরু করলো। সৌমিক, আমি আরিফ, একদম আগের মতো। না, ওই যে নিচে, ওইটা আরিফ। তাহলে তুমি কে? আমি নিচে তাকালাম। সেই আমি এখন হাসছিল। সে আঙুল দিয়ে আমাকে দেখিয়ে ইশারা করল। তারপর সে কুড়ালটা দিয়ে নিজের বাম হাতটা কেটে ফেলল। রক্ত ছিটকে পড়ল দেওয়ালে, কিন্তু সেই রক্ত লাল ছিল না, সেটা ছিল সেই কালো তৈলাক্ত পানি। এখন বুঝছো? নিচের আমি বলল। আমরা কেউ আসল না, আমরা সবাই কপি। আমি সৌমিকের দিকে ফিরলাম। সৌমিক আর সেখানে ছিল না। করিডরটা খালি, কিন্তু দরজাটা খোলা ছিল যেখান দিয়ে আমরা বেরিয়েছিলাম। আমি দৌড়ে গিয়ে সেই দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে গিয়ে দেখি ঘরটা সম্পূর্ণ বদলে গেছে। আমার সোফা, টেবিল, টিভি সব কিছু উল্টো হয়ে ছাদের সাথে লেগে আছে। মেঝেটা এখন ছাদ। আমি মেঝের ওপর হাঁটতে লাগলাম। আমার মাথায় রক্ত চলে এলো। এটা মহাকর্ষের বিরুদ্ধে। হঠাৎ আমার নজরে পড়ল ছাদের, যেটা আগে মেঝে ছিল, ওপর একটি ফাইল পড়ে আছে। আমি লাফ দিয়ে ওটা ধরলাম। ওটা একটা পুরনো কাগজ। ওটা পড়লাম, বিল্ডিং নম্বর 42, স্থিতি পরিত্যক্ত। ঘটনা 1985 সালে কালবৈশাখীর রাতে একটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে 40 জন ভাড়াটিয়ার মৃত্যু হয়। তদন্তে জানা যায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল 4 তলা থেকে। একটি যুবক যে তার নিজের ফ্ল্যাটে একা থাকত, সে প্রথমে আগুন ধরায় এবং তারপর জানালা দিয়ে ঝাঁপ দেয়। তার নাম ছিল আরিফ। আমার হাত থেকে কাগজটা পড়ে গেল। আমি 1985 সালে জন্মাইনি, আমি এখন 2024 সালে আছি। তাহলে
হঠাৎ সারা ঘর কেঁপে উঠল। উল্টো হয়ে থাকা আসবাবপত্রগুলো একসাথে ভেঙে পড়তে শুরু করল। আমি দৌড়ে জানালার দিকে গেলাম, বাইরে তাকালাম। বাইরে যে লাল সূর্যটা দেখেছিলাম সেটা এখন বিশাল আকার হয়ে গেছে। সেটা সূর্য ছিল না, সেটা একটা পুরন্ত বিল্ডিং। আর সেই বিল্ডিংয়ের ছাদ থেকে কেউ একজন হাত নাড়াচ্ছিল। সেই ব্যক্তিটিকে দেখে আমার বুকটা ছিঁড়ে গেল। সে আমি, একটু বয়স্ক, দাড়ি ওঠা, কিন্তু চেহারাটা আমার হুবহু। সে আমার দিকে তাকিয়ে হাসছিল, আর তার পিছনে দাঁড়িয়েছিল সৌমিক, কিন্তু সৌমিকের চোখ দুটি ছিল ফাঁকা গর্ত। ওই বয়স্ক আরিফ মুখ নামিয়ে আমার দিকে ইশারা করল। তারপর সে নিজের বুক চিরে ফেলল। তার বুকের ভেতর কিছু ছিল না, শুধু ঘড়ির কাঁটার মতো নড়াচড়া করা একটা যন্ত্র। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু এবার আমার শব্দটা আমার কানেই শোনা গেল না। আমি বুঝতে পারলাম আমি বধির হয়ে গেছি। আর তখনই জানালার বাইরে থেকে একটা লাল ধুলোর ঝড় ভেতরে ঢুকে এলো। সেই ধুলো আমাকে গ্রাস করতে শুরু করলো। আমি নিজেকে অসহায় মনে করলাম। হঠাৎ আমি শূন্য থেকে একটা কণ্ঠ শুনলাম। সেই কণ্ঠটা ছিল খুব পরিচিত, কিন্তু আগে শুনিনি। ঘুমিয়ে পড়ো আরিফ, এখনও সময় আছে। আমি চোখ বন্ধ করলাম, আর যখন চোখ খুললাম তখন আমি আমার নিজের শোয়ার ঘরে ছিলাম, বিছানায় শুয়ে, এবং আমার হাতে আমার নিজের ফোনটা ছিল। স্ক্রিনে একটা নোটিফিকেশন জ্বলছিল, সৌমিক ইজ কলিং। ফোনটা হাতে নিয়ে আমি কেঁপে উঠলাম। সৌমিক ইজ কলিং লেখাটা স্ক্রিনে নাচছিল। আমি কলটা রিসিভ করলাম না। ভয়ে আমার গলা শুকিয়ে গেছে। আমার মনে হলো এই ফোনটা ধরলেই আমার আগের সেই দুঃস্বপ্নের ভেতর আবার ডুবে যাব। কিন্তু ফোনটা বারবার বাজতে থাকায় অবশেষে আমি রিসিভ বাটনে চাপ দিলাম। হ্যালো, আমার কণ্ঠ ভেঙে গেল। সৌমিকের গলা শোনা গেল, কিন্তু এই সৌমিক আগের মতো ভীত বা বিরক্ত ছিল না। তার গলা ছিল অত্যন্ত শান্ত, এমনকি একটু যান্ত্রিক। আরিফ, দরজা খোলো, আমি দাঁড়িয়ে আছি। তুমি তুমি কোথায়? আমি জিজ্ঞেস করলাম। তোমার ফ্ল্যাটের সামনে, গেটের বাইরে। আমি দৌড়ে বারান্দায় গেলাম। ঝড় থেমে গেছিল, বাইরে প্রচণ্ড নিস্তব্ধতা। নিচে তাকালাম, রাস্তায় কোনো আলো নেই, কোনো গাড়ি নেই, কিন্তু গেটের সামনে একটা ছায়া দেখতে পেলাম। সেটা সৌমিক। সে নিচে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি আসছি, আমি ফোনে বলে কেটে দিলাম। আমি দ্রুত পোশাক পরে বেরিয়ে গেলাম। মেন দরজা খুলতেই আমি থমকে দাঁড়ালাম। আমার ফ্ল্যাটের বাইরের করিডরটা আগের মতো ছিল না। দেওয়ালগুলোতে পুরনো হলুদ রঙের পলিথিন সাইজ করা ছিল, আর মেঝেতে ধুলো জমেছিল। এমনটা মনে হলো যেন বহুদিন ধরে কেউ এখানে পরিষ্কার করেনি। আমি সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। সিঁড়িগুলো অন্যরকম লাগছিল, ধাপগুলো ভেঙে যাচ্ছিল, আর রেলিংগুলো জং ধরা। এই বিল্ডিংটা তো নতুন, এত জং কিভাবে এলো? আমি ভাবতে পারলাম না। নিচে নেমে মেন গেটে গিয়ে দাঁড়ালাম। সৌমিক গেটের বাইরে দাঁড়িয়েছিল। তার গায়ে একটা বাদামি রঙের জ্যাকেট আর হাতে একটা টর্চ। তাকে দেখে আমার একটু স্বস্তি হলো। সে বাস্তব, সে এখানেই আছে। সৌমিক, তুমি এখানে? কিন্তু ফোনে? ফোনে কি হয়েছিল? আমি তো তোমাকে অনেকবার কল দিয়েছি, কিন্তু তুমি ধরোনি, তাই আমি চিন্তা করে এখানে চলে এসেছি। কিন্তু তুমি তো এখনই কল দিয়েছিলে যে দরজা খুলতে। না আরিফ, আমি কোনো কল দিইনি। সৌমিক তার ফোনটা বের করে দেখালো। দেখো, আমার কল লিস্টে তোমার নামে কোনো কল রেকর্ড নেই। আমি স্তম্ভিত হয়ে গেলাম। তাহলে আমি কার সাথে কথা বলছিলাম? চলো এখান থেকে যাই। সৌমিক আমার হাত ধরল। এই বিল্ডিংটা আজকে ভেঙে ফেলার কথা। ঠিকাদাররা বলছে এখানে অনেক আগে একটা দুর্ঘটনা হয়েছিল, তাই এটা দ্রুত সরানো দরকার। দুর্ঘটনা? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, অগ্নিকাণ্ড, 1985 সালে। আমার বুক ধকধক করে উঠল। আমি স্বপ্নে যে কাগজটা পড়েছিলাম তার কথা মনে পড়ে গেল। কিন্তু এই বিল্ডিংটা তো নতুন, আমি এখানে 2 মাস ধরে ভাড়া থাকছি। আমি চিৎকার করে উঠলাম। সৌমিক আমার দিকে তাকালো। তার চোখে ভয় দেখা গেল। সে আমার হাতটা ছেড়ে দিল। আরিফ, তুমি কি বলছো? এই বিল্ডিংটা তো 30 বছর ধরে পরিত্যক্ত, এখানে কেউ থাকে না। তুমি এখানে কিভাবে ভাড়া থাকলে? ওই যে আমার ফ্ল্যাট 4 তলায়, 4 তলাটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, সেখানে যাওয়া অসম্ভব। আমি বিশ্বাস করতে পারলাম না। আমি দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। সৌমিক আমাকে ডাকছিল, কিন্তু আমি শুনলাম না। আমি 4 তলায় পৌঁছে গেলাম। আমার ফ্ল্যাটের দরজা দেখলাম। দরজাটা ছিল, কিন্তু সেটা পুড়ে কালো হয়ে গেছিল। দরজার হ্যান্ডেলটা গলে গেছে। আমি দরজাটা জোরে ধাক্কা দিলাম, সেটা খুলে গেল। ভেতরে ঢোকার সাথে সাথেই আমার চোখে ধোঁয়ায় জ্বলা করল। ঘরটা সম্পূর্ণ ধ্বংসস্তূপ। আমার সোফা, টেবিল, বিছানা সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। দেওয়ালগুলো কালচে হয়ে গেছে। ঘরের মাঝখানে একটা জায়গায় মেঝের পাথরগুলো গলে গেছে। সেখানে একটা ছায়া দেখতে পেলাম। আমি ধীরে ধীরে সেই ছায়ার দিকে গেলাম। ছায়াটা ক্রমশ স্পষ্ট হতে লাগলো। সেটা একটা মানুষ। তার গায়ে কালো পোশাক, মাথায় একটি টুপি। সে আমার দিকে ফিরল। তার মুখটা ছিল আমার হুবহু, কিন্তু তার চোখের পাতাগুলো ছিল না, শুধু 2টি গভীর গর্ত।
তুমি তুমি কে? আমি জিজ্ঞেস করলাম। সে কথা বলল না। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার শরীর থেকে একটা জ্বলন্ত গন্ধ আসছিল। সে আমার সামনে এসে দাঁড়ালো। তার হাতে একটা জ্বলন্ত মোমবাতি ছিল। সে মোমবাতিটা আমার দিকে এগিয়ে দিল। নিন, সে বলল, এটা নিন। আমি মোমবাতিটা নিলাম, আর তারপরই সব কিছু পাল্টে গেল। পুড়ে যাওয়া ঘরটা হঠাৎ স্বাভাবিক হয়ে গেল। আমার সোফা, টেবিল, টিভি সব কিছু আগের জায়গায় ফিরে এলো। দেওয়ালগুলো সাদা হয়ে গেল। আমি ঘুরে দাঁড়ালাম। সেই মানুষটা আর ছিল না। আমি আবার জানালার দিকে গেলাম। বাইরে তাকালাম। বাইরের আকাশটা ছিল গাঢ় নীল। সূর্যটা উঠেছিল, কিন্তু নিচে রাস্তায় সৌমিককে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সে আমার দিকে তাকিয়ে চিৎকার করছিল, কিন্তু আমি তার কোনো শব্দ শুনতে পেলাম না। আমি জানালা খুলতে চাইলাম, কিন্তু জানালাটা খোলা যাচ্ছিল না। সেটা একদম কাচের মতো শক্ত হয়ে গেছিল। তখন আমি দেখলাম সৌমিক নয়, নিচে দাঁড়িয়ে আছে আরেকটি আরিফ। সেই আরিফের গায়ে কালো পোশাক, তার হাতে একটা কুড়াল। সে নিচে দাঁড়িয়ে থাকা সৌমিকের দিকে তাকিয়ে হাসছিল, এবং তারপর সে কুড়ালটা মাটিতে বসালো। মাটি থেকে একটা লাল রঙের পানির ফোঁটা বের হলো। সেটা দ্রুত বেড়ে চলল। পানিটা একটা নদীর মতো হয়ে গেল, আর সেই নদীর ভেতর দিয়ে অসংখ্য আরিফ ভেসে উঠল। তাদের সবার মুখে ছিল একরকম, বিকৃত, জ্বলন্ত। আমি পেছনে ফিরে দৌড়ালাম। আমি বেরোতে চাইলাম, কিন্তু মেন দরজা ছিল না। সেখানে একটা দেওয়াল। আমি বেসিনের দিকে গেলাম। কলটা খুলে পানি দিয়ে মুখ ধুতে চাইলাম। কল থেকে পানি এলো না, বরং কালো ধোঁয়া বের হতে লাগলো। ধোঁয়াটা আমার চারপাশ ঘিরে ধরল। আমি কাশতে লাগলাম। হঠাৎ আমার পকেটে ফোনটা বেজে উঠল। আমি ফোনটা বের করলাম। স্ক্রিনে লেখা ছিল আননোন নাম্বার। আমি কলটা ধরলাম। হ্যালো, আরেফ, একটা কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটা খুব পরিচিত। এটা আমার নিজের কণ্ঠ। তুমি কে? আমি জিজ্ঞেস করলাম। আমি তুমি, তোমার ভবিষ্যতের তুমি। কি বলছো? শোনো, সময় নেই। তুমি যে ঘরে আছো সেটা বাস্তব না। তুমি একটা লুপে আটকা পড়েছ। এই লুপটা ভাঙতে হলে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? মোমবাতিটা জ্বালিয়ে রেখো, কিন্তু মনে রেখো মোমবাতিটা নিভেলেই তুমি মারা যাবে। কিন্তু মোমবাতিটা তো নিভে গেছে। না, সেটা তোমার হাতে আছে। আমি আমার ডান হাতের দিকে তাকালাম। আমার হাতে সেই মোমবাতিটা জ্বলছিল, কিন্তু আমি তো মনে করছিলাম সেটা রেখে দিয়েছি। আরেকটা কথা, ফোনের ওপাশ থেকে কণ্ঠটা বলল, সৌমিককে বিশ্বাস করো না, সে আসল সৌমিক না। আসল সৌমিক কথায়? সে মারা গেছে 1985 সালে, ওই আগুনে। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। মোমবাতিটা কাঁপছিল। আমি চারপাশে তাকালাম। ঘরটা আবার বদলাতে শুরু করলো। দেওয়ালগুলো রক্তিম হয়ে গেল। ছাদ থেকে রক্ত ঝরতে লাগলো। আর একটা শব্দ শুনতে পেলাম, কেউ যেন দরজা খুলছে। আমি দরজার দিকে তাকালাম। দরজাটা ধীরে ধীরে খুলল। সেখানে দাঁড়িয়ে ছিল সৌমিক। তার গায়ে রক্ত, তার চোখ দুটি ফাঁকা গর্ত। সে আমার দিকে এগিয়ে এলো। আরিফ, তুমি আমাকে বাঁচাওনি কেন? আমি পেছনে সরে গেলাম। আমার পিঠে দেওয়াল লেগে গেল। সৌমিক আমার খুব কাছে চলে এলো। তার নাক দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। তুমি আগুন ধরিয়েছিলে, তাই না? না, আমি কিছু করিনি, আমি চিৎকার করলাম। সৌমিক হাসল। তার হাসিটা ছিল একদম শুকনো। মিথ্যে বলো না, তোমার হাতের মোমবাতিটা দেখো। আমি মোমবাতির দিকে তাকালাম। সেটা এখন একটা বিশাল অগ্নিশিখায় পরিণত হয়েছে, আর সেই আগুনের ভেতর আমি একটি মুখ দেখতে পেলাম। সেই মুখটা ছিল আমার। আমরাই সেই আগুন। আগুনের ভেতর থেকে কণ্ঠটা বলল, আর আমরা কখনো নিভব না। শিখাটা আমার হাতের খুব কাছে চলে এসেছিল। তাপটা এতটাই তীব্র ছিল যে আমার ত্বক গলে যাওয়ার উপক্রম হয়েছিল। আমার সামনে দাঁড়ানো সৌমিক এগিয়ে আসছিল। তার চোখের গর্ত দুটি থেকে ধোঁয়া বের হচ্ছিল। তার কালো হাতটা আমার গলার দিকে বাড়িয়ে দেওয়া। তুমি আগুন ধরিয়েছিলে। তোমার সেই পাগলের মতো হাসিটা মনে আছে? সৌমিকের গলা কর্কশ শব্দ করে উঠল। তার কথাগুলো যেন আগুনের ফুলকির মতো আমাকে ছুঁয়ে দিচ্ছিল। আমি পেছনের দিকে পা ফেলতে চেষ্টা করলাম, কিন্তু আমার পিঠে একটা প্রবল চাপ অনুভূত হলো। দেওয়ালটা আমাকে আটকে ধরে রেখেছে। আমি আটকা পড়েছি। আমার ডান হাতে জ্বলন্ত মোমবাতিটা ছিল। আগুনটা আমাকে গ্রাস করতে চাইছে। হঠাৎ আমার মনে পড়ল ফোনে কথা বলা সেই ভবিষ্যতের আরিফের কথা। সে বলেছিল, মোমবাতিটা নিভলেই তুমি মারা যাবে। কিন্তু সে আরেকটা কথাও বলেছিল, সৌমিককে বিশ্বাস করো না। আমি সৌমিকের সাদা পুড়ে যাওয়া মুখটার দিকে তাকালাম। তার দেহ ছিন্ন ভিন্ন, কিন্তু তার চোখের গহ্বরের ভেতর আমি একটা অদ্ভুত আবেগ দেখতে পেলাম। সেটা রাগ ছিল না, সেটা ছিল ভয়। সৌমিক ভয় পাচ্ছিল। সে নয়, বরং এই পরিস্থিতিটা ভয় পাচ্ছিল। আরিফ, সৌমিক ফিসফিস করল, তোমাকে বাঁচাতে হবে। বের হওয়ার পথ খুঁজে পাও। আমার মস্তিষ্কের ভেতর হঠাৎ একটা বিস্ফোরণ হলো। মেমোরিগুলো, যা এতক্ষণ কুয়াশাচ্ছন্ন ছিল, সেগুলো হঠাৎ স্পষ্ট হয়ে উঠল। আমি দেখতে পেলাম সেই রাতটা, 1985 সালের সেই কালবৈশাখীর রাত। বিজলি চমকাচ্ছিল। সৌমিক আর আমি ছাদে বসে আড্ডা দিচ্ছিলাম। আমরা হাসছিলাম। আমি সৌমিককে বলেছিলাম, এই বিল্ডিংটা একদিন পুড়ে ছাই হয়ে যাবে। তারপর বিজলিটা পড়েছিল, সরাসরি ছাদে। সৌমিক আমাকে ঠেলে বাঁচিয়েছিল।
কিন্তু নিজে আটকা পড়েছিল আগুনের লেলিহান শিখায়। আমি তাকে বাঁচাতে পারিনি। আমি দৌড়ে পালিয়ে এসেছিলাম। আমি দুর্বল ছিলাম, ভীরু ছিলাম। তুমি আগুন লাগাওনি, আমি চিৎকার করে উঠলাম। আমার গলা জ্বলে যাচ্ছিল। আমি পালিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু আমি খুনি না। সৌমিকের সেই ভয়ার্থ মুখটা হঠাৎ শান্ত হয়ে গেল। তার চোখের গর্তগুলো বন্ধ হয়ে এলো। সে বলল, আমি জানতাম, আমি কখনো তোমাকে দোষারোপ করিনি, কিন্তু এই বিল্ডিংটা, এটা তোমাকে দোষী মনে করতে বাধ্য করেছে। এটা তোমার দোষবোধ খাওয়ার জন্যই টিকে আছে। আমি আমার হাতের মোমবাতির দিকে তাকালাম। শিখাটা এখন আমার হাতের তালু পুড়িয়ে ফেলছে। কষ্ট হচ্ছে, কিন্তু আমি বুঝলাম এই আগুনটা বাস্তব নয়, এটা আমার অপরাধ বোধের প্রতীক। আমি যতক্ষণ এই অপরাধ বোধ নিয়ে বাঁচব, ততক্ষণ এই বিল্ডিং আমাকে আটকে রাখবে। আমি দুর্বল ছিলাম, আমি নিজের কাছে স্বীকার করলাম। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি তোমাকে বাঁচাতে পারিনি, আমি মর্যাদা হারিয়েছিলাম। সৌমিক এগিয়ে এসে আমার পুড়ে যাওয়া হাতটা ধরল। তার স্পর্শে আর কোনো জ্বালা ছিল না, ছিল এক অদ্ভুত শান্তি। এখন ছেড়ে দাও আরিফ, সে বলল, আগুনটা ছেড়ে দাও। আমি মোমবাতিটার দিকে তাকালাম। ভবিষ্যতের সেই কণ্ঠস্বর বলেছিল, মোমবাতিটা নিভলেই তুমি মারা যাবে। কিন্তু সে মিথ্যে বলেছিল। এই মোমবাতিটা ছিল আমার মৃত্যু নয়, আমার জীবন, একটা যন্ত্রণাদায়ক জীবন। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমি আমার ঠোঁটটা জড়িয়ে ধরলাম আর ফুঁ দিলাম। মোমবাতিটা নিভে গেল। সাথে সাথেই সারা ঘরটা অন্ধকারে ডুবে গেল। আগুনের লেলিহান শিখা, পুড়ে যাওয়া দেওয়াল, ধোঁয়া, সবকিছু একটা নিঃশ্বাসেই মিলিয়ে গেল। কয়েক মুহূর্ত পরে একটা শব্দ শুনতে পেলাম, বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ। টিপ টিপ টিপ। আমি চোখ খুললাম। আমি আমার বিছানায় শুয়েছিলাম। ঘরে আলো জ্বলছিল। জানালা দিয়ে ভোরের নরম আলো এসে পড়ছিল। বাইরে ঝড় থেমে গেছিল। আমি উঠে বসলাম। আমার শরীরে কোনো ব্যথা ছিল না, হাতের তালুতে কোনো দাগ ছিল না। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। আকাশটা ছিল পরিষ্কার, একটা গভীর নীল রঙের। গাছগুলো ধুয়ে যেতে যেতে সতেজ হয়ে উঠেছিল। রাস্তায় কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছিল। সবকিছু স্বাভাবিক। আমি ফোনটা হাতে নিলাম। কল লিস্টে গিয়ে দেখলাম সৌমিকের নাম্বারে গত রাতে কোনো কল আসেনি। আমি তাকে কল দিলাম। কলটা রিসিভ হলো। হ্যালো। সৌমিকের গলা ভোরের ঘুম ঘুম ভাবে ছিল। কি ব্যাপার আরিফ, এত ভোরে কল দিলে? কিছু না, শুধু জেগেছিলাম, আমি বললাম। আমার গলা ধরে এসেছিল। তুমি কি ঠিক আছো? হ্যাঁ, ভালো আছি। কাল রাতে তো ঝড় হয়েছিল, ব্যাপক, কিন্তু তোমার বিল্ডিংয়ের কোনো ক্ষতি হয়নি তো? না, আমি বললাম, কোনো ক্ষতি হয়নি। কল কেটে দিলাম। আমি বারান্দায় গেলাম। নিচে দেখলাম, বিল্ডিংয়ের নিচে একটা পরিচিত ছায়া দেখতে পেলাম। সৌমিক নয়, কোনো একজন বৃদ্ধ নিরাপত্তারক্ষী ঝাড়ু দিচ্ছিল। আমি গভীর নিঃশ্বাস নিলাম। বাতাসটা ছিল ঠান্ডা এবং সতেজ। কিন্তু যখন আমি জানালা বন্ধ করতে গেলাম, তখন আমার চোখ পড়ল বারান্দার এক কোণায়। ওখানে একটা মাটির ফুলদানি পড়েছিল। গতকাল সন্ধে ওটা ছিল না। আমি ফুলদানির কাছে গেলাম। ভেতরে একটা গাছ ছিল। গাছটা ছিল একদম শুকনো, পাতাহীন, কিন্তু গাছের গোড়ায় একটা ছোট্ট কাগজ পোতা ছিল। আমি কাগজটা টেনে বের করলাম। ওটা একটা পুরনো ডাক টিকিট ছিল। তারিখটা ছিল 14 মে 1985। ডাক টিকিটের ওপর লেখা ছিল, সৌমিক আহমেদ, 4B, বিল্ডিং নম্বর 42। আমার হাত কেঁপে উঠল। আমি ডাক টিকিটটা উল্টে দেখলাম। পেছনে কিছু লেখা ছিল, হাতে লেখা একটি চিরকুট, ঝড় থামলে আমি ফিরব। আমি ফুলদানিটার দিকে তাকালাম। শুকনো গাছের একটি ডালে একটি ক্ষুদ্র নতুন পাতা গজিয়ে উঠেছিল। সেটি সবুজ, জীবন্ত। আমি বুঝতে পারলাম আমার স্বপ্ন বা দুঃস্বপ্ন ছিল না, এটি ছিল একটি যাত্রা। আমি সেই আগুন থেকে বেরিয়ে এসেছি। আর সৌমিক, সে হয়তো এই পৃথিবীতে নেই, কিন্তু সে আমার স্মৃতির ভেতর এখন আর কোনো ভয়ের মুখ নয়, সে এখন এই বাস্তবতার অংশ। আমি ফুলদানিটা হাতে নিয়ে ঘরের ভেতর ঢুকলাম। সূর্যটা এখন পুরোপুরি উঠে গেছে। ঘরটা আলোয় ভরে উঠেছিল। আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি জানি আমার আর কখনো সেই কালো পর্দার আড়ালে লুকিয়ে থাকতে হবে না, কারণ ঝড় থেমে গেছে। আর আমি এখন মুক্ত। আজকের ভয়ের যাত্রা এখানেই শেষ। আর যে নিশিথার সঙ্গে থাকুন, কারণ যেখানে ভয় শেষ হয় সেখান থেকেই নতুন রহস্য শুরু হয়। ভয়কেও যদি ভালোবাসতে চান, তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, অন্ধকারেরও নিজস্ব ভাষা আছে।